স্বাধীনতার ৪৫ বছরেও রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হয়নি বিশ্বাসের সম্পর্ক। গৌরবময় ইতিহাস সত্ত্বেও রাজনীতি বিমুখ তরুণরা। এমন কোনো দৃষ্টান্ত নেই যেটা দেখে আমার মনে হতে পারে যে হ্যাঁ, সুস্থ স্বাভাবিক মানুষ স্বাভাবিকভাবে রাজনীতি করতে পারে। দুর্নীতিগ্রস্ত রাজনীতি পছন্দ করার কোনো কারণ থাকতে পারে না। অনুসরণীয় নেতৃত্বের তাগিদ বিশ্লেষকদের। অনুসরণীয় নেতৃত্বের যথেষ্ট অভাব বাংলাদেশে। ভালো মানুষের রাজনীতি না হলে বাংলাদেশ ৭১ পূর্ব রাজনীতি ফিরে পাবে না। তরুণ প্রজন্মকে সঠিক রাজনীতিটা তাদের কাছে দেওয়া এবং সঠিক নির্দেশনা দিয়ে তাদেরকে উন্নয়নের ক্ষেত্রে তাদেরকে কাজে লাগানো। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি হাফসাতুন নেসা এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দুর্নীতির মামলায় আত্মপক্ষ সমর্থন করতে বিশেষ জজ আদালতে বেগম জিয়া। ১০ নাশকতার মামলায় ৯ জানুয়ারি হাজির হওয়ার নির্দেশ। আইএসের অনুমোদন নিয়েই হয়েছিল হলি আর্টিজানে হামলা। সন্ত্রাসী সংগঠনটির সাথে যোগাযোগ রাখত নিহত তামিম। বাংলাদেশ পুলিশের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। প্রশাসন ও সুগার মিল কর্তৃপক্ষের ব্যর্থতার কারণেই গাইবান্ধায় সাঁওতালদের অধিগ্রহণ করা জমি নিয়ে বিপাকে সরকার। মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি। নতুন একটি হ্যামার যোগ হলেই আরও গতি আসবে পদ্মা সেতু নির্মাণ কাজে, আশা সংশ্লিষ্টদের। মাওয়া ইয়ার্ডে শেষ হয়েছে পুরো একটি স্প্যান তৈরির কাজ। এবং মৌসুমের শুরুতেই নাব্য সংকটে ভোলা থেকে ঢাকা বরিশাল লক্ষ্মীপুরের নৌপথ ডুবোচরের কারণে নানা ঝুঁকি। দ্রুত ড্রেজিং এর দাবি সংশ্লিষ্টদের। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বকশীবাজারের বিশেষ জজ আদালতে আত্মপক্ষ সমর্থন করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেলা ১টায় তিনি নিজের পক্ষে বক্তব্য উপস্থাপন শুরু করেন। এর আগে বেলা 12:30টায় রাজধানীর বকশীবাজারে আলিয়া মাঠে স্থাপিত বিশেষ জজ আবু আহমদ জমাদারের আদালতে প্রবেশ করেন বেগম জিয়া। সকাল থেকেই বেগম জিয়ার আদালত আসাকে কেন্দ্র করে আদালতের বাইরে এবং ভেতরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আজ চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ৩৪২ ধারায় বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। এছাড়া অরফানেজ ট্রাস্ট মামলায় তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুনুর রশিদকে আসামি পক্ষের জেরা করার কথা রয়েছে। ২০১০ সালের ৮ই আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে টাকা লেনদেনের অভিযোগ এনে বেগম খালেদা জিয়া সহ ৪ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এছাড়া ২০০৮ সালের ৩রা জুলাই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা করা হয় বেগম জিয়ার বিরুদ্ধে। দর্শক, এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন আমাদের রিপোর্টার সালাউদ্দিন সুমন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমন। রাজু, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই আদালতে এসেছেন দুপুর 12:30টার দিকে, কিন্তু আদালতের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছিল সকাল 10:30টার দিকে। যেহেতু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিছুটা বিলম্বে এখানে পৌঁছেছেন, সেই সময়টাতে কিন্তু জিয়া অরফানেজ ট্রাস্ট যে দুর্নীতি মামলা রয়েছে সেই মামলায় বাদীকে জেরা করা হয়েছে এই সময়টুকুতে, এবং 12:30 থেকে 1টা পর্যন্ত এই সময়টাতে বিচারক কিছুটা বিরতিতে ছিলেন। এরপর মূলত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট যে মামলায় আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের কথা রয়েছে সেই মামলা সেটির কার্যক্রম শুরু করেন। এবং বিচারক যখন এই প্রসঙ্গটি নিয়ে আসেন, শুরুতেই বেগম জিয়ার আইনজীবীরা বলেন যে এই মামলায় যে বাদী রয়েছে, বাদীকে যে জেরা করা হয়েছে সেই জেরার সময়ে এবং বাদী যে সাক্ষ্য দিয়েছেন সেই সাক্ষ্যর সময়ে তিনি ধর্মীয় গ্রন্থ ছুঁয়ে শপথ করেননি এবং সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে তিনি শপথ করেননি বলে তারা উল্লেখ করেন এবং বলেন যে এই শপথটি অর্থাৎ সাক্ষ্যটি আবারও নেয়ার জন্য তারা আদালতের কাছে আবেদন করেন। এই বিষয়টি নিয়ে তারা বিভিন্ন আইনের ব্যাখ্যা দেন। এর পরপরই কিন্তু দুদকের পক্ষের যিনি
আইনজীবী রয়েছেন মোশাররফ হোসেন কাজল, তিনি কিন্তু আইনের বিভিন্ন ধারা উপধারা তুলে ধরে প্রমাণের চেষ্টা করেন যে আসলে আইনের কোথাও বলা নেই যে সৃষ্টিকর্তার নাম স্মরণ করে সেইভাবে একেবারে উল্লেখ করে এবং ধর্মীয় গ্রন্থ ছুঁয়ে শপথ করতে হবে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে কিন্তু আবারও বেগম জিয়ার যারা আইনজীবীরা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন ধরনের আইন তুলে ধরে দেখানোর চেষ্টা করেন যে ধর্মীয় গ্রন্থ শপথ করে ছুঁয়ে এখানে সাক্ষ্য দেওয়ার বিধান রয়েছে। এই বিষয়টি কিন্তু দুপুর 1টা থেকে শুরু হয়ে দুপুর 2টা পার হয়ে গেছে। এরপর এখন পর্যন্ত কিন্তু এই বিষয়টি নিয়েই কিন্তু তর্ক বিতর্ক চলছে। এটি শেষ হলেই আসলে আত্মপক্ষ সমর্থনের যে বিষয়টি আছে সেটি আসবে। আমরা যতদূর জানি যে বেগম জিয়াকে 3টি প্রশ্ন করা হবে, যে মূল বিষয়টি জানানোর পরে তার বিরুদ্ধে অভিযোগগুলো জানানোর পরে তাকে জিজ্ঞাসা করা হবে যে এই অভিযোগগুলো ঠিক আছে কিনা, তিনি মানেন কিনা, এছাড়া তিনি কোনো এখানে সাফাই সাক্ষ্য দেবেন কিনা, এটি তিনি লিখিতভাবে আদালতকে জানাবেন কিনা। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। রাজু, বকশীবাজারের অস্থায়ী আদালত প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন সহকর্মী সালাউদ্দিন সুমন। এদিকে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা 10 মামলায় বেগম খালেদা জিয়াকে আদালতে হাজির হতে এবং চার্জ গঠনের জন্য 9 জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। স্বাধীনতা অর্জনের ৪৫ বছরেও বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হয়নি বিশ্বাসের সম্পর্ক। আর এই দুর্বলতায় নানা চড়াই উতরাই পেরিয়েও দেশে এখনো প্রতিষ্ঠিত হয়নি টেকসই গণতন্ত্র। উল্টো তরুণদের মাঝে দেখা দিয়েছে রাজনীতি বিমুখতা। বিশ্লেষকরা বাংলাদেশের রাজনীতি লক্ষ্যাভিসারী নয় উল্লেখ করে এই সংকট উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তরিকুল ইসলামের সৌরভের রিপোর্ট। 52 পেরিয়ে 71, শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে বাংলার মানুষের অবিরাম লড়াই। স্বাধীনতার পর সে লড়াই কখনো গণতন্ত্র প্রতিষ্ঠার, কখনো আবার স্বৈরশাসকের বিরুদ্ধে বর্ম হয়ে সামনে দাঁড়ানোর। বাংলাদেশের মানুষের রাজনৈতিক চেতনায় মুক্তি আর সংগ্রামের শপথ। দেখতে দেখতে পেরিয়েছে অনেকটা পথ। দেশের উন্নয়ন আর মানুষের মুক্তির প্রতিশ্রুতিতে ক্ষমতার পালাবদলও ঘটেছে নানা সময়। তবে গৌরবময় রাজনৈতিক চেতনার উত্তরসূরি হয়েও এখনকার তরুণরা রাজনৈতিক ভাবনা থেকে দূরেই থাকছে। বিভিন্ন সামাজিক মাধ্যমে এর সত্যতা মেলে। তরুণরা অবশ্য বলছেন, অনুকরণীয় নেতৃত্ব তৈরি হয়নি বলেই এই শূন্যতা। আই হেট পলিটিক্স কথাটা একটা পলিটিক্যাল ওয়ার্ড। এই কথাটার ভিতরেই রাজনীতি মেশানো। কারণ আমার মনে হয় আমরা আসলে পলিটিক্সটা বুঝি না। এমন কোনো দৃষ্টান্ত নেই যেটা দেখে আমার মনে হতে পারে যে হ্যাঁ, সুস্থ স্বাভাবিক মানুষ স্বাভাবিকভাবে রাজনীতি করতে পারে। কেউ কেউ আবার রাজনৈতিক চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নের কথাও বলেছেন। দুর্বৃত্তায়ন বাড়ছে, দুর্নীতি বাড়ছে, তো দুর্নীতিগ্রস্ত রাজনীতি পছন্দ করার কোনো কারণ থাকতে পারে না। সব সময় যে রাজনীতির খারাপ দিকটাই যে দেখা উচিত তা না, এটার ভালো দিকও অনেক আছে। একটি সর্বাঙ্গ সুন্দর বাংলাদেশ, যেখানে রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা পৌঁছে যাবে সর্বজনের কাছে, থাকবে না অসাম্য, প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচারের, অর্থনৈতিক মুক্তি ঘটবে সকল নাগরিকের। তবে সকল কিছুই প্রতিষ্ঠিত হতে পারে যদি রাজনৈতিক সুপ্রত্যয় থাকে। বিশেষজ্ঞরা বলছেন, কথামালার নেতৃত্বের কারণেই তরুণরা রাজনীতির প্রতি আকৃষ্ট হচ্ছে না। তরুণ প্রজন্মকে রাজনীতির দিকে আকৃষ্ট করতে হলে তাদের সামনে অনুকরণীয়, অনুসরণীয় নেতৃত্ব থাকতে হবে। কিন্তু সেই অনুকরণীয়, অনুসরণীয় নেতৃত্বের যথেষ্ট অভাব বাংলাদেশে। তরুণ প্রজন্মকে সঠিক রাজনীতিটা তাদের কাছে দেওয়া, মুক্তিযুদ্ধের চেতনাকে তাদের ধারণ করতে সাহায্য করা এবং সঠিক নির্দেশনা দিয়ে তাদেরকে উন্নয়নের ক্ষেত্রে তাদেরকে কাজে লাগানো। বাংলাদেশের রাজনীতির নানা সংকটের কথা উল্লেখ করে বিশেষজ্ঞরা তরুণ নেতৃত্বের উপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন। ভালো মানুষের রাজনীতি না হলে বাংলাদেশ একাত্তর পূর্ব রাজনীতি ফিরে পাবে না। গুণগত পরিবর্তন আনতে ৭২-এর সংবিধানের 4 মূলনীতিতে ফিরে যাবার কথা বলছেন বিশ্লেষকরা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। জঙ্গি সংগঠন আইএসের অনুমোদন নিয়েই গুলশানের হোলি আর্টিজানে হামলা চালিয়েছিল জঙ্গিরা। আর আইএসের সঙ্গে যোগাযোগের মূল কাজটি করেছিল পুলিশের অভিযানে নিহত 90 জেএমবি প্রধান তামিম চৌধুরী। বাংলাদেশে এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। তবে প্রতিবেদনে সেই পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। চলতি বছরের 1 জুলাই গুলশান হোলি আর্টিজানে ঘটে দেশের সবচেয়ে নৃশংস জঙ্গি হামলার ঘটনা। হামলার পর থেকেই এর সঙ্গে আন্তর্জাতিক যোগসাজশের কথা অস্বীকার করে জঙ্গি সংগঠন 90 জেএমবিকে দায়ী করে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু ঘটনার প্রায় 6 মাস পর নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশি এক পুলিশ কর্মকর্তার বরাতে রয়টার্স বলছে, হামলার আগে আইএসের অনুমোদন নিয়েছিল 90 জেএমবির প্রধান তামিম চৌধুরী।
আর আইএসের সঙ্গে তামিম যোগাযোগ রক্ষা করত আবু তারেক মোহাম্মদ তাজউদ্দিন কাউসার নামে একজনের মাধ্যমে। বার্তা সংস্থাটির প্রতিবেদনে আরও বলা হয়, গুলশান হামলার পরিকল্পনা শেষে তামিম আইএসের বিশেষজ্ঞদের হোলি আর্টিজানে পাঠাতে বলে। এমনকি হামলার আগে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জঙ্গিদের ওই রেস্তোরাঁয় পাঠানোর প্রস্তাব করেন তামিম। রয়টার্সের দাবি, তথ্যগুলো স্পর্শকাতর হওয়ায় পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করতে রাজি হননি। তবে রয়টার্স স্বীকার করেছে, পুলিশ কর্মকর্তার কাছ থেকে পাওয়া তথ্যগুলো স্বাধীনভাবে পর্যালোচনা করে দেখা হয়নি। পুলিশ কর্মকর্তার বরাতে আরও বলা হয়, গেল বছরের ডিসেম্বরে তামিমের ঘনিষ্ঠ সহযোগীর কাছ থেকে প্রায় 40 লাখ টাকা জব্দ করেন তারা। যুক্তরাজ্যের একটি কোম্পানি থেকে হুন্ডির মাধ্যমে এই টাকা দেশে এসেছিল। আর টাকা পাঠিয়েছিল সাইফুল সুজন নামে এক প্রবাসী বাংলাদেশি। পরে সুজন আইএসের হয়ে যুদ্ধ করতে গিয়ে সিরিয়াতে মারা যায়। 1 জুলাই গুলশান হোলি আর্টিজান হামলার ঘটনায় 22 জন মারা যান, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। পুলিশের তথ্য মতে কানাডা প্রবাসী তামিম 2013 সালের 5 অক্টোবর দুবাই হয়ে দেশে আসে। গত 27 আগস্ট নারায়ণগঞ্জের পাইকপাড়ায় পুলিশি অভিযানে 3 সহযোগী সহ মারা যায় সে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া অর্থ ফেরত দিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তা দেবে ফিলিপিন্স সরকার। রিজার্ভ চুরির বিষয়ে ফিলিপিন্সের ম্যানিলা সফর শেষে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। এই সময় তিনি আরও বলেন, আরসিবিসি এরই মধ্যে দোষী প্রমাণিত হয়েছে, পুরো অর্থ তাদেরই ফেরত দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের কারা এই হ্যাকিং এর সাথে জড়িত সে বিষয়টি ভিন্নভাবে দেখা হবে বলেও জানান তিনি। আরসিবিসি ব্যাংককে এই টাকা পরিশোধ করার জন্য যত রকম আইনি এবং অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভ প্রেসার যেটা দেওয়ার দরকার সেগুলি দিয়ে এই টাকা আদায় করার জন্য বাংলাদেশের হয়ে ফিলিপিন্স সরকার এবং অর্থ মন্ত্রণালয় লড়বে। আমরা বলছি যে আরসিবিসি কে এই টাকাটা ফেরত দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের কে কি দোষী কে সেটা ভিন্ন ব্যাপার এবং সেই ভিন্ন ব্যাপারের ব্যবস্থা ভিন্নভাবে করা হবে। দুপুরের সময় আরো থাকছে। অ্যাপস ভিত্তিক ট্যাক্সি সেবা উবার বন্ধ না করে আইন মেনে কার্যক্রম চালু রাখার নির্দেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর। পদ্মা সেতু প্রকল্প নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ থাকছে সেতুর পিলার বসানোর কাজের বর্তমান অবস্থা নিয়ে রিপোর্ট। নতুন একটি হ্যামার যোগ হলেই আরো গতি আসবে পদ্মা সেতুর নির্মাণ কাজে, এমনই আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। মাওয়া ইয়ার্ডে শেষ হয়েছে পুরো একটি স্প্যান তৈরির কাজ। এদিকে সামান্য কিছু যান্ত্রিক সমস্যার কারণে নির্ধারিত সময়ে পিলার নির্মাণের কাজ শেষ করা যায়নি। পদ্মা সেতু এলাকা ঘুরে এসে রিপোর্ট এহসান জুয়েলের, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। মাওয়ারিয়ারে এই বিশাল কর্মযজ্ঞই বলে দিচ্ছে এখানে তৈরি হচ্ছে পদ্মা সেতুর পিলার, সুপার স্ট্রাকচার ও সাব স্ট্রাকচার, যেগুলো পরে মাঝ নদীতে নিয়ে ব্যবহার করা হবে মূল সেতুর নির্মাণ কাজে। গত আগস্ট মাসে চীন থেকে জাহাজে করে আনা ছোট ছোট 129টি টুকরো স্প্যানকে জোড়া লাগিয়ে এর মধ্যে তৈরি করে ফেলা হয়েছে পদ্মা সেতুর প্রথম স্প্যান, যা দুটি পিলারের মধ্যে বসে তৈরি করা হবে সংযোগ। আর গার্ডার সহ দ্বিতল সুপারস্ট্রাকচার বসে দেওয়া হলে এর নিচ দিয়ে চলবে ট্রেন ও উপর দিয়ে অন্য যানবাহন। পদ্মা সেতুর দুটি পিলারের মধ্যে সংযোগ তৈরির জন্য নিজেদের ইয়ার্ডে প্রথমবারের মতো তৈরি করা হয়েছে এই স্প্যানটি। পরবর্তীতে শক্তিশালী ক্রেনের মাধ্যমে এটিকে নিয়ে যাওয়া হবে মাঝ নদীতে আর বসিয়ে দেওয়া হবে এই মাওয়া প্রান্তের 6 ও 7 নম্বর পিলারের মধ্যে। আর এরপর জাজিরা প্রান্তের 37 ও 38 নম্বর পিলারের মধ্যে বসানো হবে আরও একটি স্প্যান। এর ফলে আগামী 2-1 মাসের মধ্যেই পদ্মা নদীর দুই প্রান্তে দৃশ্যমান হয়ে উঠবে দুটি স্প্যান। স্প্যান বসানোর জন্য তাই দিনরাত কাজ চলছে নদীর জাজিরা প্রান্তে। এর মধ্যেই 37 ও 38 নম্বর পিলার দুটির পুরো নির্মাণ কাজ শেষের দিকে। ক্রমান্বয়ে শুকনো মৌসুমের সুবিধা কাজে লাগিয়ে মাওয়া প্রান্তে বাড়ানো হবে কাজের গতি। আমাদের যে 1,29,000 টন স্টিল লাগবে পাইল প্রোডাকশনে, তার 1,26,000 টন অলরেডি সাইটে চলে আসছে। তার মানে এই প্লেট থেকে 30,000 মিটার পাইল তৈরি হবে, তার 18,000 মিটার পাইল অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আগে জার্মানি থেকে 2,400 কিলোজুল ক্ষমতা সম্পন্ন দুটি হাইড্রোলিক হ্যামার আনা হলেও এর মধ্যে একটি হ্যামারে ত্রুটি দেখা দেওয়ায় পিলার নির্মাণের কাজে দেরি হচ্ছে।
তাই ডেনমার্ক থেকে এবার 2000 কিলোজুলের আরও একটি নতুন হ্যামার আনার পরিকল্পনা করা হচ্ছে। বিশ্বের যে সবচেয়ে হেভি হ্যামার নিয়ে আসছিল সেটা ট্রাবল দেখা দেয়, পরে আরেকটা হ্যামার নিয়ে আসছে, ওরা আরেকটা হ্যামার নিয়ে আসার চেষ্টা করতেছে, মানে পিছায় যেটুকুন পড়ছে এটুকুন কাভার করা আর কি। স্পেনগুলো ইয়ার্ড থেকে নদীতে নিয়ে যেতে গত সপ্তাহে মাওয়া এসে পৌঁছেছে 3600 মেট্রিক টন ক্ষমতার নতুন একটি ক্রেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন এখন পর্যন্ত মূল সেতুর কাজ 38 ভাগ শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয়েছে 35 ভাগ। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ব্রিটেনে বাংলাদেশিদের শ্রমে গড়া কারি ইন্ডাস্ট্রিকে স্বীকৃতির মাধ্যমে বিশ্বব্যাপী পরিচয় করিয়ে দেয় ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড। এর 12তম আসরেও ছিল বাঙালিদের জয় জয়কার। দর্শক, এ নিয়ে একটি রিপোর্ট থাকছে সংবাদের শেষের দিকে। ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সফররত ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী শ্রী মনোহর পারিকার। সকালে সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। শিখা অনির্বাণে পৌঁছলে এয়ার ভাইস মার্শাল মসিউজ্জামান সেরনিয়াবাদ তাকে অভ্যর্থনা জানান। পরে সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। অ্যাপস ভিত্তিক ট্যাক্সি সেবা উবার বন্ধ না করে আইন মেনে কার্যক্রম চালুর নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্টদের মধ্যে যে অনিয়ম রয়েছে তাও দূর করতে হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ সড়ক চাই সংগঠনের এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। উবার একটা সিস্টেম আজকে আসছে, নতুন প্রযুক্তি, এদেরকে নিরুৎসাহিত করা ঠিক হবে না, তাহলে আমাদের গণ পরিবহনের সংকট হবে। আধুনিক প্রযুক্তিকে আমরা বলছি ডিজিটাল বাংলাদেশ, আবার ডিজিটালের নতুন প্রযুক্তি আসলে সেটাকে আমরা নিরুৎসাহিত করব, এটা তো দ্বিচারিতা। এই ব্যাপারে একটা সমাধান পাওয়া যাবে। অলরেডি ডিআরটি এক দফা বৈঠক করেছে, সামনে আরো আলাপ আলোচনা করবে। এ ব্যাপারে একটা যৌক্তিক বাস্তবসম্মত সমাধান অবশ্যই হবে। রংপুর সুগার মিল কর্তৃপক্ষ ও গাইবান্ধার প্রশাসন দাবি করছে সরকারের অধিগ্রহণ করা জমি দখল করে সাঁওতালরা বসতি গড়ে তোলে। সংশ্লিষ্টরা বলছেন, রাতারাতি বা একদিনে সেখানে বসতি গড়ে ওঠেনি, মাস নয় কয়েক বছরের প্রচেষ্টায় সাঁওতালদের সংগঠিত করে একটি গোষ্ঠী। তাদের মতে, মিল কর্তৃপক্ষ ও প্রশাসন আগে ভাগেই ব্যবস্থা নিলে সরকারকে উদ্ভূত পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। অন্যদিকে এমন ঘটনার সাথে জড়িত মূল হোতাদের আইনের আওতায় নিয়ে আসার দাবি সচেতন মহলের। ওবায়দুল ইসলামের ক্যামেরায় গাইবান্ধা থেকে আরো জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। গাইবান্ধার একমাত্র ভারী শিল্প গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিল। শ্রমিক, কর্মচারী ও আখ চাষীদের পাশাপাশি 60-এর দশকের শুরুতে প্রতিষ্ঠিত এই মিলটির সাথে যুক্ত হয় লক্ষাধিক মানুষের জীবন জীবিকা। সরকারের পক্ষ থেকে 2004 সালে লে অফ ঘোষণা করা হলে মিলটি বন্ধ হয়ে যায়। এরপর গাইবান্ধাবাসীর আন্দোলনের মুখে 2 বছরের মাথায় আবারও মিলটি চালু হয়। স্থানীয় এলাকাবাসী ও সাঁওতালরা জানান, বাপদাদার সম্পত্তি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি শাকিল আহমেদ বুলবুলকে সভাপতি করে এবং শাহজাহান আলীকে সাধারণ সম্পাদক করে 2014 সালে গঠন করা হয় সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। বুলবুল সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর পর সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলীর নেতৃত্বে 1 জুলাই মিলের জমিতে বসতি গড়ে তোলে সাঁওতালরা। কাগজপত্র সংগ্রহ সহ নানা খরচের অজুহাতে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেয়ারও রয়েছে অভিযোগ। জমি আবাদ করছিলাম, ধান গাড়ছিলাম, এর জন্য কিছু টাকা পয়সা আমরা কিছু কিছু করে সঞ্চয় দিছি। শাহজাহানি এই সমস্ত কাগজপত্র সংগ্রহ করছে। বহু কষ্টে লাভের উপর টাকা নেয়, 10,000 টাকা দিয়েছে আমি সাধারণকে দিয়েছি। এমন পরিস্থিতিতে মিল কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের অবহেলাকে দুষছেন মিলটির শ্রমিক কর্মচারীরা। আগের এমডি যদি তৎপরতা নিল হনে তাহলে তো এতখানি সাতালার আসে বাড়িঘর করতে পারতো না, তাই দায়ী ছিল বলে এই দশা হয়েছে। ওসি, ডিসি
এসপি মহোদয় সবার কাছেই আমরা ধর্ণা দিছি, কিন্তু কেউই আমাদের গ্রহণযোগ্য দেয়নি। আজকে এই উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য আমি অবশ্যই আমি এই প্রশাসনকেই দায়ী করব। মিলটির ব্যবস্থাপনা পরিচালক ও জেলা প্রশাসকের দাবি, প্রথম থেকেই তারা ব্যবস্থা নেয়ার চেষ্টা করেছেন। পূর্ববর্তী যারা ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তারা গাফিলতি আমি বলবো না, তারা তাদের মতোই কাজ করছেন। সুগার মিলে যে অস্থায়ী পুলিশ ক্যাম্প হয় সেখানে একাধিকবার হামলা হয়েছে, অস্ত্র লুণ্ঠনের মতো ঘটনা ঘটেছে। এই কারণে অবৈধ অনুপ্রবেশকারী অথবা সন্দেহভাজন অনেকের বিরুদ্ধে মামলা পর্যন্ত রয়েছে। গত 6 নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড়ে সুগার মিলের লোকজন আখ কাটতে গেলে সাঁওতালদের সাথে পুলিশ ও মিলের শ্রমিক কর্মচারীদের মধ্যে সংঘর্ষ বাধে। এরপর বিকেলে পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতেই সাহেবগঞ্জ ইক্ষু খামারে গড়ে তোলা বসতি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়। ওই ঘটনায় 2 জন সাঁওতাল মারা যায় আর 8 পুলিশ সদস্য তীরবিদ্ধ হওয়ার পাশাপাশি আহত হয় 30 জন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। মিয়ানমারের রাখাইনে সেনা নির্যাতনের কারণে 2 মাসে 10,000-এরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে ঢুকেছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর ব্যাংকক শাখার মুখপাত্র বলেন, বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি রাখাইনে বিরূপ পরিস্থিতির কারণে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের সংখ্যা দিন দিন বাড়ছে। এর আগে রোহিঙ্গা মুসলমানরা রাখাইনে মানবতা বিরোধী অপরাধের শিকার হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে জাতিসংঘ। একই সঙ্গে রোহিঙ্গাদের ওপর সেনাদের দমন পীড়নের অভিযোগ তদন্ত করতে সরকারের প্রতিও আহ্বান জানানো হয়। এদিকে কক্সবাজারের উখিয়া সীমান্তে 19 জন ও টেকনাফের নাভ নদী দিয়ে মিয়ানমারের রোহিঙ্গাবাহী 11টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ভোর থেকে সকাল 10টা পর্যন্ত নাফ নদীর 4টি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় নৌকাগুলোকে ফেরত পাঠানো হয়। বিজিবি জানায় 11টি নৌকার প্রতিটিতে 12 থেকে 15 জন করে রোহিঙ্গা ছিল। পাশাপাশি অনুপ্রবেশের সময় উখিয়া সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে ফেরত পাঠানো হয় আরও 19 রোহিঙ্গাকে। এদিকে অনুপ্রবেশ পন্থে সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। গত 1 সপ্তাহে নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে রোহিঙ্গাবাহী 60টি নৌকা এবং উখিয়া সীমান্ত দিয়ে 2 শতাধিক রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি। মিয়ানমারের পরিস্থিতি স্বাভাবিক হলেই আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করা রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানী মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক সনদ প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। আমাদের বিজিবি, আমাদের কোস্টগার্ড, আমাদের বর্ডার অঞ্চলে তারা সক্রিয় আছে। যারা ঢুকে পড়েছেন তাদের মানবিক সহযোগিতা, মানবিক সাহায্য যেটা প্রয়োজন সেটা আমরা করছি এবং তাদেরকে আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে তাকে একটা সুবিধাজনক সময় তাদেরকে তাদের দেশে ফেরত নিয়ে যাওয়ার জন্য আমরা প্রচেষ্টা নেব। এদিকে মিয়ানমারের রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এছাড়া নির্যাতন বন্ধের দাবিতে সকালে ঢাকায় অবস্থিত মিয়ানমার হাই কমিশনার কার্যালয়ে ঘেরাওয়ের উদ্দেশ্যে বাইতুল মোকাররম মসজিদ থেকে গণমিছিল বের করে হেফাজতে ইসলাম। এ সময় তারা রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন বন্ধে মিয়ানমার সরকারের প্রতি জোরালো দাবি জানান। রোহিঙ্গাদের উপর হামলা মানবতার চরম লঙ্ঘন বলেও দাবি করেন হেফাজত কর্মীরা। এছাড়া রোহিঙ্গাদের জন্য টেকনাফে অবস্থিত বাংলাদেশ সীমান্ত খুলে দেওয়ারও দাবি জানায় হেফাজতে ইসলামের নেতারা। সমাবেশ শেষে মিয়ানমার হাই কমিশন কার্যালয়ে ঘেরাও করার উদ্দেশ্যে গণমিছিল নিয়ে কিছুদূর অতিক্রম করার পর পুলিশের অনুরোধে হেফাজত কর্মীরা বাইতুল মোকাররমে ফিরে আসে। পরে হেফাজতে ইসলামের কয়েকজন নেতা বাংলাদেশে নিযুক্ত মিয়ানমার হাই কমিশন বরাবর স্মারকলিপি দেন। দুপুরের সময় আরো থাকছে। জ্বালানি ফুরিয়ে যাওয়ায় কলম্বিয়ায় ব্রাজিলিয়ান ফুটবলারবাহী বিমানটি বিধ্বস্ত হয়, ফাঁস হওয়া অডিওর তথ্য। চ্যাপেকোয়েন্সকে চ্যাম্পিয়ন ঘোষণার দাবি। মৌসুমের শুরুতেই নাব্য সংকটে পড়েছে ভোলা ঢাকা, ভোলা বরিশাল ও ভোলা লক্ষ্মীপুর নৌপথ। এসব নৌরুটের বিভিন্ন স্থানে ডুবোচরের কারণে ঝুঁকি নিয়ে চলাচলকারী লঞ্চ ও ফেরিগুলো নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও পরিবহন শ্রমিকদের। নৌযান চলাচল স্বাভাবিক রাখার জন্য দ্রুত ড্রেজিং এর দাবি সংশ্লিষ্টদের। আর এ অবস্থায় উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
শীতের শুরুতেই মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি কমে যাওয়ায় জেগে উঠেছে নদীর মাঝে ডুবোচর। বিশেষ করে ভোলার ভেদুরিয়া লঞ্চ ও ফেরিঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীর প্রায় ৩ কিলোমিটার, মেহেন্দিগঞ্জের শ্রীপুরের ১ কিলোমিটার ও লক্ষ্মীপুরের মৌজু চৌধুরী ঘাটে রহমত আলী চ্যানেলের ১ কিলোমিটার ভাটার সময় সম্পূর্ণ শুকিয়ে যায়। এছাড়া কুয়াশার কারণে যাত্রীবাহী লঞ্চ ও ফেরিগুলো নদীর মধ্যে ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে। ফেরি চলাচল করছে জোয়ারের উপর নির্ভর করে, এতে সময় ও বিড়ম্বনা বেড়েছে। নদীর নৈবতা কমে যাওয়ায় আমাদের লঞ্চগুলা বেজে থাকে, ৩ ঘন্টা ৪ ঘন্টা বেজে থাকে। আমরা সময় মতো যাত্রীদেরকে পৌঁছাতে পারি না। অনেক সময় লঞ্চের পাখা ভেঙে যায়। এই চরে ধাকাইতে ধাকাইতে এই ভেদুরিয়া থেকে একেবারে বরিশাল পর্যন্ত এই ধাকাইতে ধাকাইতে যেতে হয়। ডুবাচর থাকার কারণে লঞ্চে অনেক সময় লাগে, লঞ্চ বাইজা পরে পানি কম থাকে। এই ডুবাচরগুলো যদি কাজ না করা হয়, ড্রেজিং না করা হয়, তা আমাদের লঞ্চ চলাচলে অনেক কষ্ট হবে। নাব্য সংকটের কারণে ফেরি চলাচলের সমস্যার কথা জানিয়ে বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা শীঘ্রই ড্রেজিং এর দাবি জানিয়েছেন। জরুরি ভিত্তিতে এই সমস্ত স্থানগুলি ড্রেজিং করা দরকার। আমরা বিআইডব্লিউটি কর্তৃপক্ষকে চিঠি দিয়ে এবং মোবাইল ফোনের মাধ্যমে অনুরোধ করেছি। নাব্য সংকটের সমাধান হলে ফেরিগুলি ভালোভাবে চলাচল করবে এবং ট্রিপ সংখ্যা বাড়বে। তবে সম্প্রতি ভোলার ইলিশা ফেরিঘাট পরিদর্শনে এসে নৌ পরিবহন মন্ত্রী জানান, ড্রেজিং করে নৌ রুটগুলো সচল রাখতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের বিআইডব্লিউটি এর চেয়ারম্যান আছে, আমাদের ইঞ্জিনিয়ার আছেন, কিভাবে এখানে ড্রেজিংটা হবে সেটা ওনারা ঠিক করবেন এবং তাদেরকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। ভোলা থেকে প্রতিদিন ঢাকা বরিশাল রুটে অর্ধশতাধিক ছোট বড় লঞ্চ ও 5টি ফেরি চলাচল করে। সময় সংবাদ, ভোলা। স্বাধীনতা বিরোধীরা এখনো সক্রিয় রয়েছেন এবং তারাই মুক্তিযুদ্ধের ইতিহাস বদলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। সকালে রাজধানীর প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন মঞ্চ আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় মুক্তিযুদ্ধের চেতনাকে সমন্বিত রাখতে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান খাদ্যমন্ত্রী। মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যারা কাজ করে, যারা আমার জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছে, যারা জয় বাংলাকে বিশ্বাস করে না, যারা মুক্তিযুদ্ধের অর্জনগুলোকে পাল্টে দিতে চায়, তারা কোনো অবস্থাতেই মুক্তিযোদ্ধা হতে পারে না। ঐক্যবদ্ধ হয়ে ৭১-এর ঘাতকদের প্রেতাত্মারা যারা এখনো বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে, আমাদের চেতনার বিরুদ্ধে এখনো যারা অবস্থান করছে, যারা আমাদের এই অসাম্প্রদায়িক বাংলাদেশে যারা সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টি করতে যায়, যারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করে, যারা গণতন্ত্রকে হত্যা করতে যায়, আগুন সন্ত্রাস চালায়, সেই অপশক্তির বিরুদ্ধে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালনের দাবি জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষা চিরন্তনে মুক্তিযোদ্ধা দিবস উদযাপন জাতীয় কমিটির আয়োজিত এক কর্মসূচিতে তিনি একথা বলেন। কর্মসূচির শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত, মুক্তিযোদ্ধা দিবসের ঘোষণা পাঠ ও শপথ গ্রহণের পাশাপাশি শিক্ষা চিরন্তনে পুষ্পস্তবক অর্পণ করেন তথ্যমন্ত্রী। এ সময় তিনি এই দিনটিকে বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের প্রতি মর্যাদা প্রদর্শন করতে সরকারের স্বীকৃতির দাবি জানান। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ অর্জিত হয়েছে। সেই মহান মুক্তিযুদ্ধের যারা মূল যোদ্ধা, সেই মুক্তিযোদ্ধারা এবং বীর শহীদানরা, তাদেরকে সম্মানিত করার জন্য এবং ইতিহাসকে স্মরণ করার জন্য ১ ডিসেম্বরকে আমরা মুক্তিযোদ্ধা দিবস হিসাবে পালন করার দাবি করছি। মুক্তিযোদ্ধা দিবসে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করা। কেমন আছেন বীর প্রতীক তারামন বিবি? মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাসে খোঁজ নিতে গিয়ে জানা গেল ভালো নেই তিনি, নানা রোগ ব্যাধিতে আক্রান্ত। জেলা সিভিল সার্জন জানালেন, শীত আসার সাথে সাথে শ্বাসনালীর প্রদাহে আক্রান্ত হয়ে পড়েছেন তিনি। জীবন সায়ান্নে এসে তারামন বিবি জানালেন তার শেষ ইচ্ছার কথা। দেশবাসীর প্রতি আহ্বান জানালেন তাকে যেন প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের পাশে শায়িত করা হয়। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
বীর প্রতীক তারামন বিবি স্বামী সন্তান সহ বসবাস করেন কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা সদরের কাচারিপাড়া এলাকায়। কুড়িগ্রাম শহরের লাগোয়া হলখানা ইউনিয়নের আরাজি পলাশবাড়ি গ্রামে সরকারের দেয়া 1 বিঘা জমিতে বিজিবির উদ্যোগে 2009 সালে বাড়ি করে দেয়া হয়। গত কয়েকদিন ধরে এ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি। প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের কবরের পাশে তাকে যেন শায়িত করা হয়, বাড়ির আঙিনায় বসে এমন প্রত্যাশার কথা জানান তিনি। যে কদিন বেঁচে আছি, ছেলে মেয়ের পাশে আছে, যেদিন আমি চলে যাবো পৃথিবীর থেকে তখন আমার পাশে কেউ নাই। তা আমি চাই যে সৈয়দ শামসুল যে জায়গা তার দাফন করা হয়েছে সেই জায়গায় আমি দাফন করে রাখা হয়। দ্বিতীয় কথা হলো দিচ্ছে অনেক কষ্ট করে দেশ স্বাধীন করছি, কিন্তু সেই ইতিহাস কিন্তু জ্ঞানকর ছেলে মেয়েরা জানে না। জেলায় জেলায় যদি একটা করে জাদুঘর দেওয়া হইতো তাহলে অবশ্যই আজকে নতুন ছেলে মেয়েরা তারা অবশ্যই তারা বুঝতে পারতো। 1971 সালে 14 বছর বয়সী তারামন বিবি মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে রান্না করার কাজ করতেন। রান্না করার ফাঁকে অস্ত্র চালাতে শিখেছেন। এরপর রান্নার খুন্তি ফেলে রাইফেল হাতে মুক্তিযোদ্ধাদের সাথে সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছেন। অকুতভয় এ বীরযোদ্ধা দুবার যক্ষ্মায় আক্রান্ত হওয়ায় তার 2টি ফুসফুসই ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে শীত আসার সাথে সাথে শ্বাসনালীর প্রদাহে ভুগছেন বলে জানালেন জেলা স্বাস্থ্য দপ্তরের শীর্ষ এ কর্মকর্তা। তিনি সিএমএইচে কর্নেল দেলোয়ারের চিকিৎসাধীন আছেন এবং তার ব্যবস্থাপত্র ঠিক রেখে আমরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছি এবং স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছি। মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত 2 জন নারীর মধ্যে একজন তারামন বিবি। দীর্ঘ 25 বছর পর 1995 সালে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় স্বীকৃতি বীর প্রতীক খেতাবের পদক তুলে দেয়া হয় তার হাতে। সময় সংবাদ, কুড়িগ্রাম। বেশিরভাগ ক্ষেত্রে অন্য ব্যবসার সঙ্গে ব্যাংকিং কার্যক্রম চালাতে গিয়ে গ্রাহকদের পাশাপাশি নিজেদের সুরক্ষাও নিশ্চিত করতে পারছেন না মোবাইল ব্যাংকিং এজেন্টরা। এতে বাড়ছে নম্বর জালিয়াতি আর ভুয়া SMS এর মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা। যদিও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো বলছে নিরাপদ সেবা নিশ্চিতে অঞ্চলভিত্তিক এজেন্ট প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করছেন তারা। তবে নেটওয়ার্ক ভিত্তিক সেবা হওয়ার পরও বেশিরভাগ ঘটনায় অপরাধ চক্র চিহ্নিত না হওয়ায় জালিয়াতি বন্ধ হচ্ছে না বলেই মত ব্যাংকিং প্রযুক্তি বিশেষজ্ঞদের। জুবাইর ফয়সালের রিপোর্ট। ব্যালেন্স চেক করে ব্যালেন্সে টাকা নাই, কিন্তু ঠিকই আমার মেসেজ আইসা পড়ছে টাকাটা আমাকে ফেরত দিতে হইব। কেমনে দিবেন এটা, কেমনে কি করবেন এটা আপনি জানেন। আমি বলছি না, আমার কাছে টাকা আসে নাই। দেশ জুড়ে হরহামেশাই ঘটছে মোবাইল ব্যাংকিং নেটওয়ার্ক ব্যবহার করে এ ধরনের জালিয়াতির ঘটনা। খুব অল্প সময়ের মধ্যেই স্বল্প শিক্ষিত, নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর কর্মজীবী মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই সেবা খাতটি, কিন্তু সে অনুপাতে শক্ত হয়ে ওঠেনি এ খাতের প্রাতিষ্ঠানিক কাঠামো। বেশিরভাগ এজেন্টই অন্যান্য ব্যবসার সঙ্গেই চালাচ্ছেন ব্যাংকিং কার্যক্রম। এসব ক্ষেত্রে নানা ধরনের মানুষের আনাগোনার সুযোগে গ্রাহকের তথ্য হাতিয়ে নিচ্ছে অপরাধ চক্র। প্রায় সব দোকানে এরকম ঘটনা ঘটে, কই থেকে কি হইতেছে আমরা বুঝতে পারতেছি না। দোকানদারা কখনো করে না, এটা ওই ফার্স্টে কাস্টমার সাইজে এসে যারা করে ওরাই নিয়ে এগুলা করে। তবে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো বলছে নিরাপদ লেনদেন আর গ্রাহক স্বার্থ সুরক্ষায় অঞ্চলভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি কমানো হচ্ছে এজেন্ট আর ব্যাংকের শাখার দূরত্ব। ব্যাংকের সঙ্গে একটা আদান প্রদানের বিষয় রয়েছে, যার ফলে নিরাপত্তামূলক বিষয়গুলোর উপরে প্রশিক্ষণ দেওয়া হয়। আমরা এজেন্ট ট্রেনিং বলি সেটা। যত ব্রাঞ্চ আছে বিভিন্ন ব্যাংকের, সেই ব্যাংকগুলোকে আমাদের এজেন্টরা ব্যবহার করতে পারবে। তাতে তাদের যে একটা বাধ্যগত দূরবর্তী একটা ব্যাংকের ব্রাঞ্চে যেতেই হবে, এই বিষয়টি আর থাকছে না। যদিও প্রযুক্তি বিশেষজ্ঞদের দাবি নেটওয়ার্ক ভিত্তিক সেবা হওয়ায় মোবাইলে জালিয়াতি ঠেকানো সহজ হলেও বিচারহীনতার সুযোগেই বের হচ্ছে নতুন নতুন অবৈধ পন্থা। মোবাইল ব্যাংকিং ব্যাপারটা কিন্তু যথেষ্ট সহজই, কারণ এটা একটা কমপ্লিট ক্লোজ নেটওয়ার্কের ভিতর হচ্ছে। কিন্তু এখানে কতগুলো বিষয় কিন্তু গত 1 বছর ধরে ঘটছে, আমরা আলোচনা করছি, প্রশ্ন উঠছে, কিন্তু এর কোনো সমাধান আমাদের চোখে সামনে দেখছি না। মাত্র 5 বছরে প্রায় 4 কোটি মানুষকে ব্যাংকিং সুবিধায় এনেছে 19টি ব্যাংকের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস। সারা দেশের 5 লাখ ব্যাংকিং এজেন্টের মাধ্যমে এই খাতে দৈনিক লেনদেন হচ্ছে প্রায় 700 কোটি টাকা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের একটি বিশেষ মহল পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে আগ্রহী নয় বলে মন্তব্য করেছেন আদিবাসী ফোরামের সভাপতি সন্তু লারমা। সকালে ডেইলি স্টারের কনফারেন্স হলে এক গোল টেবিল বৈঠকে কথা বলেন তিনি। এ সময় পার্বত্য চট্টগ্রাম চুক্তির 19 বছরেও শান্তি প্রতিষ্ঠিত হয়নি বলে অভিযোগ করেন আমন্ত্রিত বক্তারা। শান্তি প্রতিষ্ঠায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদকে বাজেট, লোকবল সহ নানা দিক থেকে শক্তিশালী করার পাশাপাশি সংশোধিত ভূমি কমিশন আইন দ্রুত বাস্তবায়নের জোর তাগিদ দেন বক্তারা। সরকার কেন
এই আইনটা, এই চুক্তিটা, এটা সংবিধানে এটা অন্তর্ভুক্ত করতে এত দ্বিধাগ্রস্ত কেন? আমি বলবো যে সরকারের মধ্যে এখানে অগণতান্ত্রিক মূল্যবোধ আছে, সাম্প্রদায়িকতা আছে, এখানে জাতীয়াভিমান আছে, এখানে আছে আরো জনবিরোধী অনেক কিছু দৃষ্টিভঙ্গি, যেগুলো কারণে আজকে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়িত হতে পারছে না। যে অংশগ্রহণ বাস্তবায়ন হওয়া দরকার, মোটা দাগে সে অংশগ্রহণ বাস্তবায়িত হয় নাই। একটিমাত্র কারণে সেটি হচ্ছে যে আদিবাসী জনগোষ্ঠী এখন পর্যন্ত উন্নয়ন প্রক্রিয়ার অংশীদার হতে ব্যর্থ হয়েছে, অর্থাৎ তাদেরকে উন্নয়ন অংশীদার হিসেবে গ্রহণ করা হয় নাই, তাদেরকে আমাদের বিবেচনার বাইরে রাখা হয়েছে। সশস্ত্র বাহিনীর সদস্যদের দ্রুত পাসপোর্ট পাওয়া নিশ্চিত করতে ঢাকা সেনানিবাসে স্থাপন করা হলো বিশেষ পাসপোর্ট অফিস। সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। জাতিসংঘের শান্তি মিশন ছাড়াও বিভিন্ন সামরিক প্রশিক্ষণে অংশ নিতে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যদের বিদেশে গমন সহজতর করতেই বিশেষ এই পাসপোর্ট অফিস স্থাপন করা হয়েছে বলে জানান তিনি। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সেনাবাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন জানিয়ে সেনাপ্রধান আরও বলেন, আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্বরাষ্ট্র সচিব ডক্টর মোজাম্মেল হক খান ছাড়াও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের 64তম এই পাসপোর্ট অফিস থেকে সশস্ত্র বাহিনীর সদস্যদের পরিবারবর্গ ও ঢাকা সেনানিবাস এলাকায় বসবাসরত বেসামরিক নাগরিকরাও পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়। আলো ঝলমলে আয়োজনের মধ্য দিয়ে লন্ডনে অনুষ্ঠিত হয়ে গেল কারি অস্কার খ্যাত ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের 12তম আসর। লন্ডনের স্থানীয় সময় সোমবার দ্য বাটারসি ইভোলিউশন হলে আয়োজিত গালা ডিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য সারা ফার্গুসন। ব্রিটিশ মন্ত্রী, এমপি, টিভি সেলিব্রিটি, অভিনেতা ও বিশিষ্টজনরাও এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিবিসি ওয়ানের জনপ্রিয় উপস্থাপক এলিস্টার মাগুয়ান। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্টে দেখুন বিস্তারিত। ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা বাংলাদেশি হলেও এটি ব্রিটেনের মূলধারায় অন্যতম ইভেন্ট হিসেবে গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে। পুরো দেশকে 11টি এলাকায় ভাগ করে সেরা রেস্টুরেন্ট ও টেকওয়ে ডেলিভারি বিভাগে মোট 13টি অ্যাওয়ার্ড দেওয়া হয়। এর মধ্যে স্যার লর্ড গোলাম নূরকে মরণোত্তর বিশেষ সম্মাননা জানানো হয়। 2005 Her Majesty the Queen অভিজ্ঞ বিচারক প্যানেলের মাধ্যমে রেস্টুরেন্ট ও টেকওয়ের খাবারের মান, পরিবেশনা, ক্রেতাদের কাছে তাদের গ্রহণযোগ্যতা সহ বেশ কিছু বিষয় বিবেচনা করে এসব অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সম্মানজনক এই অ্যাওয়ার্ড পেয়ে উচ্ছ্বসিত বিজয়ীরা। আমরা সবাই খুব খুশি, সবাই আনন্দিত যে আমরা এই 6th অ্যাওয়ার্ড উইন করছি উইদিন আওয়ার Champagne গ্রুপের মধ্যে। Really feel honored to getting this award. It's like, seriously, I can't have any words to say thanks for being here and winning this award. So excited, after 15 years, for the Cinnamon Club to be winning this award. ভিডিও বার্তার মাধ্যমে এই আয়োজনে সাফল্য কামনা করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে। আর অনুষ্ঠান স্থলে উপস্থিত থেকে এই উদ্যোগের প্রশংসা করেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য সারা ফার্গুসন। I'm only very sorry that I can't be there with you. অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারার জন্য আমি দুঃখিত। এই প্রতিযোগিতায় যারা মনোনয়ন পেয়েছেন এবং পুরস্কার জিতেছেন তাদের সবাইকেই আন্তরিক অভিনন্দন। একই সঙ্গে ধন্যবাদ জানাতে চাই এই অনুষ্ঠানের আয়োজকদের, যারা রেস্টুরেন্ট মালিক, কর্মকর্তা, কর্মচারী এবং ভোজন প্রেমীদের এক ছাদের নিচে নিয়ে এসেছেন। এই আয়োজনটি খুবই উৎসাহব্যঞ্জক। তরুণরা এর মধ্য দিয়ে বিশ্বের যে কোনো জায়গায় আরো ভালো কিছু করার অনুপ্রেরণা পাবে, আত্মবিশ্বাসী হয়ে উঠবে। ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের মধ্য দিয়ে বাংলাদেশি কমিউনিটিকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন এর প্রতিষ্ঠাতা। রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, এটা সত্যি কিন্তু গভর্নমেন্ট হ্যাজ নজরে নিয়েছেন, কিন্তু এটা কিভাবে সলিউশন করতে হবে এটাই হচ্ছে দেখার বিষয়। এবং আমার মনে হয় আমার একটা প্রেজেন্টেশন গভর্নমেন্টের সরকারের কাছে অবশ্যই রয়েছে, এটা থেকে যদি কোনো কিছু নিয়ে আসতে পারি আমি মনে করি দিস ইজ সামথিং উইল বি ভেরি গুড ফর আওয়ার কমিউনিটি এজ এ কারি ইন্ডাস্ট্রি। প্রতি বছরেই ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডে নতুনত্ব থাকে, বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক পরিবেশনা মুগ্ধ করে উপস্থিত সবাইকে।
ব্রিটেনে বাংলাদেশিদের শ্রমে করা কারি শিল্পকে স্বীকৃতির মাধ্যমে পুরো বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দিতে কাজ করে যাচ্ছে ব্রিটিশ কারি ওয়ার্ক। এই শিল্পকে টিকিয়ে রাখতে হলে ব্রিটেনে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তা না হলে এই শিল্প থেকে বাংলাদেশিদের আধিপত্য ক্রমে হারিয়ে যাবে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। জ্বালানি ফুরিয়ে যাওয়ার কারণেই কলম্বিয়ায় ব্রাজিলীয় ফুটবলারবাহী বিমানটি বিধ্বস্ত হয়। কলম্বিয়ার একটি বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে পাইলটের কথোপকথনের ফাঁস হওয়া অডিও থেকে এ তথ্য জানা যায়। দুর্ঘটনার আগ মুহূর্তে বিমানের পাইলট ইলেকট্রনিক ত্রুটি ও জ্বালানি না থাকার জন্য বারবার অবতরণের অনুমতি চায় বলেও জানায় গণমাধ্যম। বিমানটি পতনের সময় কোনো বিস্ফোরণ না হওয়ায় জ্বালানি শেষ হওয়ার বিষয়টি কিছুটা স্পষ্ট বলে এক সূত্রের বরাতে জানায় এএফপি। তবে জ্বালানি না থাকার কারণ সম্পর্কে এখনো কোনো ধারণা পাওয়া যায়নি। বিমান বিধ্বস্তের ঘটনা খতিয়ে দেখতে ব্রাজিলের তদন্তকারী দল কলম্বিয়ায় পৌঁছেছেন। এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনায় ব্রাজিলীয় ফুটবল খেলোয়াড় সহ নিহতদের স্মরণে দ্বিতীয় দিনের মতো শোক পালন করছে দেশটির জনগণ। একে কোপা সুদামেরিকানেকে শেপেকোয়েসকে চ্যাম্পিয়ন ঘোষণার দাবি জানিয়েছে প্রতিপক্ষ ক্লাব ন্যাসিওনাল। দুপুরের সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। দুর্নীতির মামলায় আত্মপক্ষ সমর্থন করতে বিশেষ জজ আদালতে বেগম জিয়া। 10 নাশকতার মামলায় 9 জানুয়ারি হাজির হওয়ার নির্দেশ। স্বাধীনতার 45 বছরেও রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হয়নি বিশ্বাসের সম্পর্ক। গৌরবময় ইতিহাস সত্ত্বেও তরুণরা রাজনীতি বিমুখ, অনুসরণীয় নেতৃত্বের তাগিদ বিশ্লেষকদের। প্রশাসন ও সুগার মিল কর্তৃপক্ষের ব্যর্থতার কারণেই গাইবান্ধায় সাঁওতালদের অধিগ্রহণ করা জমি নিয়ে বিপাকে সরকার। মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি। নতুন একটি হ্যামার যোগ হলেই আরো গতি আসবে পদ্মা সেতু নির্মাণ কাজে। আশা সংশ্লিষ্টদের। মাওয়া ইয়ার্ডে শেষ হয়েছে পুরো একটি স্প্যান তৈরির কাজ। এবং মৌসুমের শুরুতেই নাব্য সংকটে ভোলা থেকে ঢাকা, বরিশাল, লক্ষ্মীপুরের নৌপথ। দুর্বচরের কারণে নানা ঝুঁকি, দ্রুত ড্রেজিং এর দাবি সংশ্লিষ্টদের। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।